এই পার্লামেন্টের সর্বোচ্চ নিপীড়িত পার্লামেন্ট, প্রত্যেকটা মানুষের শরীরে আইন শৃঙ্খলা বাহিনীর পেটোয়া বাহিনীর পেটানোর দাগ আছে, ক্ষত আছে। যে গুম করবে সেই কি গুমকারীকে বিচার করবে? সে কি করে, মানে কাকের মাংস কাক খাবে? পুলিশ গুম করলো বা আইন শৃঙ্খলা বাহিনী আমাকে গুম করলো, আবার সেই আইন শৃঙ্খলা বাহিনীর তার সতীর্থ বা তার সহকর্মীরাই সেই ঘটনার সত্যতা যাচাই করবে বা প্রকৃত ঘটনা রহস্য উদ্ঘাটন করতে কতটুকু পারবে, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। যদিও গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে, তারাই বিচার করবে, স্পেশালাইজ করা হয়েছে। তো এখনো পর্যন্ত যেহেতু খসড়া, আগামীকালকে পার্লামেন্ট শুরু হচ্ছে, পার্লামেন্টে অবশ্যই এটি নিয়ে পক্ষে বিপক্ষে নানান ধরনের আলোচনা হবে। তো এই আলোচনার মধ্য থেকে আমি মনে করি গুমকে মানবতা বিরোধী অপরাধ বলেন বা যে কোনো ফ্রেমেই এটিকে নেন না কেন, গুমের অপরাধ। ইনফ্যাক্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনিও কিন্তু গুম ছিলেন। সো দ্যাট ওনার মামলাটি নিশ্চয়ই এখনও আছে, আমি বিশ্বাস করি থাকা উচিত, যেহেতু তিনি গুম। ওনার পরিবার, ওনার স্ত্রী হাসিনা আহমেদের ইন্টারভিউ করবার সুযোগ আমার হয়েছে। আমি জানি ওনারা কোন বাস্তবতার মধ্য থেকে এসেছেন। এবং হুম্মাম কাদের চৌধুরী, ওনার ইন্টারভিউ আমি করেছি, যদিও আমি ওরকম ছিলাম না। এখন তাহলে সরকার আসলে কি করতে পারে? সরকার এখানে আমি এখনই সরকারকে, ব্যারিস্টার আল মামুনরা বলছেন যে মানবাধিকার কমিশনকে আসলে আগের মতো পুতুল কমিশন করা হচ্ছে। সরকার আত্মবিশ্বাসী যে তারা এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উপর ভরসা রাখতে চান যে তারা গুমের এই জায়গাটি আত্মঘাতী হবে সরকারের জন্য। কারণ এই পুলিশে কিন্তু গুলি করেছিল আমাদের শিক্ষার্থীদের উপরে। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। এই পুলিশই কিন্তু আমার এই হ্যান্ডকাপের দাগটি যায়নি। এই পুলিশের হ্যান্ডকাপের দাগ কিন্তু এই আছে। আমার কিন্তু 5.5 ঘন্টা তারাই পিটিয়েছে, এই পুলিশই। কয়জন পুলিশ পালিয়েছে, কয়জন পুলিশ অফিসারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আমাকে যারা পিটিয়েছে, আমি তো মামলা করিনি, সেই পুলিশই তো জাস্ট শার্ট বদল করে নতুন থানায় বা নতুন জেলায় পদায়ন হয়েছে। এই পার্লামেন্টের সর্বোচ্চ নিপীড়িত পার্লামেন্ট, প্রত্যেকটা মানুষের শরীরে আইন শৃঙ্খলা বাহিনীর পেটোয়া বাহিনীর পেটানোর দাগ আছে, ক্ষত আছে। তারা অবশ্যই এটি নিজের সেই ব্যথার জায়গা থেকে আলোচনা করছে। এটা কি পাস হবে না? আমি খসড়া তো আর 300 জন মিলে করেনি, এখানে তো মতামত নেওয়া হবে। সুতরাং যারা এই বাস্তবতার মধ্য থেকে গেছেন, যারা এই যন্ত্রণাটি ভোগ করেছেন, তারা অবশ্যই চাইবেন ন্যায় বিচার। এবং আমরা তো 24-এর পরবর্তী বাংলাদেশে 26 ফেব্রুয়ারিতে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, সেই গণতন্ত্রের যাত্রায় তো ইনক্লুসিভ একটা পলিটিক্স বা ইনক্লুসিভ একটা সোসাইটি প্রত্যাশাই করি। আমরা তো সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রত্যাশা করি। ইনফ্যাক্ট মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ে এই মুহূর্তে পার্লামেন্টের সবচেয়ে বেশি নিপীড়িত কেউ নেই। উনি ভাই হারিয়েছেন, মা হারিয়েছেন, নিজের শরীরের সক্ষমতা অনেকটাই হারিয়েছেন। তিনি প্রায়ই বলেন কোমরে ব্যথা হয়। সুতরাং তিনিও এই বাস্তবতার মধ্যে থেকে এসেছেন। সুতরাং এটি আমি আস্থা রাখি। যেহেতু 12 ফেব্রুয়ারি আস্থা রেখেছি, আমি আস্থা রাখি আগামীকালকে পার্লামেন্টে নিশ্চয়ই ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এই মানবাধিকার আইন বলেন বা গুম আইন, গুম কমিশনের যে খসড়া আইন উঠতে যাচ্ছে, এটি অবশ্যই মানবাধিকার এবং ন্যায় বিচার এটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো লাস্ট রিজিম ধ্বংস করে দিয়ে গেছে, এই পার্লামেন্টের হাত ধরে, এই সরকারের হাত ধরেই সেগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে মাথা উঁচু করবে। আমি এটা বিশ্বাস করি। যদি না হয় তাহলে হাসিনার দিল্লি ছিল, আপনাদের কিন্তু কারোরই দিল্লি নেই বা বিকল্প কিছু নেই। হাসিনার দিল্লি আছে, আমি জানি। আমার বোন মানসুরা আলমেরও পালাবার জায়গা নেই, নেত্রকোনায় যেতে হবে সর্বোচ্চ। আর আমার ভাই রাসেলেরও, উনি ব্যারিস্টার মানুষ, লন্ডন পর্যন্ত যেতে পারেন।